প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রথম পত্রের আজকের লেকচারে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মুকুল হোসাইন। আজকে আমরা নিউটনীয় বলবিদ্যার নিউটনের গতির এবং বলের সম্পর্কিত সূত্রের ব্যাখ্যাগুলো দেখব। গত লেকচারগুলোতে যে ব্যাখ্যাগুলো দেখেছি তার পরবর্তী অংশগুলো আজকে আমরা দেখব। তো আমরা যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করতে থাকি, যতক্ষণ বল প্রয়োগ করি তখন বস্তুটা স্মরণ করতে পারে। ধরো একটা ঠেলা গাড়ি উপরের দিকে ধাক্কা দেওয়া হচ্ছে, যতক্ষণ আমরা ধাক্কাচ্ছি ততক্ষণ সামনের দিকে যাচ্ছে। ধাক্কা দেওয়া বন্ধ করে দিলে সেই বস্তুটা অথবা ঠেলা গাড়িটা বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে দেখো, যতক্ষণ আমরা বল প্রয়োগ করছি এই সময়টা বলের সাথে একটা কার্যকরী ভূমিকা পালন করছে। আবার কিছু কিছু ক্ষেত্রে হঠাৎ করে একটা বল প্রয়োগ করলাম, ধরো হঠাৎ করে কাউকে একটা ঘুষি দিয়ে দিলে, তাহলে ইনস্ট্যান্ট একটা বল প্রয়োগ করা। কিংবা কিংবা একটা হাতুড়ি দিয়ে যদি আমরা কোনো বস্তুকে জোরে আঘাত করি, তাহলে জোরে আঘাত করলে দেখা যাবে হাতুড়ির কারণে একটা বল প্রয়োগ করা হচ্ছে খুব কম সময়ে। অথবা একজন ক্রিকেটের ব্যাটসম্যান একটা বলকে আঘাত করলো, সেটাও দেখা যায় অত্যন্ত কম সময়ে। এই যে সময়ের সাথে বলের একটা সম্পর্ক, অথবা সময়টা নির্ণয়যোগ্য না, বল প্রয়োগ করা হলো, এই দুইটার ক্ষেত্রে ভিন্ন ভিন্নতা আমরা খুঁজে পাব। তাহলে প্রথমটা বললাম যে আমরা যদি একটা বস্তুকে বা কোনো বস্তুকে যদি বল প্রয়োগ করতে থাকি একটা নির্দিষ্ট সময়ব্যাপী, সময়ের সাথে বলের একটা সম্পর্ক থাকবে। সেই সময় এবং বলের সম্পর্কিত যে মানটা পাবো তার নাম হবে বলের ঘাত। সে বলের ঘাত হচ্ছে বল এবং যতক্ষণ ধরে বলটা প্রয়োগ করব এই দুইটার গুণফল। সেই বলের ঘাতটাকে আমরা জে দ্বারা প্রকাশ করি। জে বলের ঘাত হচ্ছে যে বল এবং ক্রিয়াকালের গুণফল। তাহলে এফ মানে এম এ, এখান থেকে আমরা জে কেল এম ভি মাইনাস এম ইউ, অর্থাৎ এম ভি মানে ভরবেগের পরিবর্তন, এম এ পি টু মাইনাস পি ওয়ান, অর্থাৎ জে মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন। তাহলে বলের ঘাতটাকে আমরা ভরবেগের পরিবর্তন হিসেবে ধরে নিতে পারি। যেহেতু বল একটা ভেক্টর রাশি, ভেক্টর রাশি আর স্কেলার রাশি গুণফল একটা ভেক্টর রাশি, সুতরাং বলের ঘাতও একটা ভেক্টর রাশি। এখন দ্বিতীয় আরেকটা বলেছিলাম ঘাত বল। ঘাত বল হচ্ছে খুব কম সময়ে অধিক মানের বল। যেমন হাতুড়ি দ্বারা পেগকে আঘাত করলাম, তাহলে এটা হলো ঘাত বল। তাহলে ঘাত বলের একক হচ্ছে কেবল বল, যেহেতু টাইম নাই, টাইম এখানে কাউন্টেবল না। কিন্তু বলের ঘাতের কিন্তু একক ভিন্ন। বলের ঘাতক এককটা কী হবে? নিউটন সেকেন্ড, অর্থাৎ দুইটার ইউনিটটা, ন্যূনতম ইউনিট যেটা, সেটা হলো এটার মান। এখন এই বলের ঘাত বল এটা কি কাজে লাগে? এটা মূলত কাজে লাগে টাইমিং এর জন্য। টাইমিংয়ের জন্য বল এটা কেমন, যতক্ষণ আমরা ধাক্কাবো ততক্ষণ সামনে যাবে। এটা কোথায় ঘটে? যেমন রকেটে। রকেটে কি ঘটে? রকেটে কী কী থাকে? রকেটের গতি যদি আমরা চিন্তা করি, এরকম একটা রকেট ধরলাম, তাহলে রকেটে সাধারণত জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় তরল হাইড্রোজেন, আর এখানে জ্বালানি সহায়ক হিসেবে, অর্থাৎ দহনের সহায়ক হিসেবে তরল অক্সিজেন ব্যবহৃত হয়। তাহলে হাইড্রোজেন অক্সিজেন একটা দহন প্রকোষ্ঠে যায়, এখানে দহন প্রকোষ্ঠে গেলে এখান দিয়ে গ্যাসটা নির্গত হয়। এই গ্যাসটা নির্গত হয়, ধরো এটাকে আমরা বললাম ভিজি, গ্যাস নির্গত হচ্ছে গ্যাসের ভেলোসিটি বেগে, ভি বেগে। আর রকেটটা তখন সামনের দিকে ভি আর বেগে সামনের দিকে অগ্রসর হয়। তাহলে এরকমভাবে যদি সামনের দিকে অগ্রসর হয়, যতক্ষণ পর্যন্ত এই গ্যাসটা নির্গত হতে থাকে ততক্ষণ পর্যন্ত এটা সামনের দিকে ধাক্কা দিতে থাকে। তাহলে এখানে বলের ঘাতটা আমরা সেই বলের ঘাতটা ব্যবহার করব। তাহলে যে এর মান হচ্ছে ভরবেগের পরিবর্তন ডেল পি। এখান থেকে ডেল পিটাকে লিখতে পারি এফ। এখন এই ডেল পিটা কোত্থেকে এসলো?
বল এবং সময়ের গুণফল এফটি, এই যে মানটা দেখেছিলাম। তাহলে এখানে ডেলপি যেহেতু, এই টাইমটা ধরলাম আমরা ক্ষুদ্রতম টাইম, খুব কম সময়ের জন্য, খুবই কম সময়ের জন্য এটা যদি আমরা চিন্তা করি, তাহলে এখান থেকে এই মানটা যদি আমরা দেখি, তাহলে তাহলে ডেলপির মান আমরা দেখলাম জে আর ডেলপি একই মানটা, অর্থাৎ জে ইকুয়াল ডেলপি ইকুয়াল এটা, এই মানটা যদি দেখি, তাহলে এখান থেকে যদি আমরা পি মানে কত, পি মানে হচ্ছে এম ভি, এম ভি এল হচ্ছে ডেল এম ভি, ভি মানে ভিজি। এখন ডেল এমটা কি, ধরো রকেটটার ভর হচ্ছে ক্যাপিটাল এম। এখন ধরো এক বালতি পানি আছে, এক বালতি পানির মধ্যে 10 লিটার পানি আছে বা 10 কেজি পানি আছে, বিশুদ্ধ পানি 1 কেজি 1 লিটার। তাহলে এখান থেকে আনার সময় তো 1 লিটার পানি পড়ে গেল, তাহলে পানি পড়ে গেল মানে যে বালতির ওজন কত কমলো, 1 কেজি। তাহলে ডেল এম পরিমাণ জ্বালানি ডেলটির সময় যদি বেরিয়ে যায়, তাহলে তাহলে ভরের পরিবর্তন কত হচ্ছে, ডেল এম পরিমাণ, যে পরিমাণ বেরিয়ে গেল অতটুকু ভর পরিবর্তন হলো। এম ভরের একটা রকেট গ্যাস সহ, এখান থেকে ডেল এম পরিমাণ গ্যাস যদি বেরিয়ে যায়, তাহলে ভরের পরিবর্তন ডেল এম। ভিজি মানে হচ্ছে এই গ্যাসটা জি বেগে এটা নির্গত হচ্ছে। এখান থেকে আমরা মানটা এভাবে লিখতে পারি, এটা হলো এফ ডেলটি। তাহলে এখান থেকে যদি এফ এর মানটা দেখি যে কতটুকু বল এখানে কাজ করছে, তাহলে এফ এর মান যদি দেখি ডেল এম বাই ডেলটি সাথে ভিজি, ভিজি মানে আগে বলেছি গ্যাসের বেগ, তাহলে এই বলটা আমরা প্রয়োগ করতে পারি। তাহলে এফ এর এখানে ডেল এম বাই ডেলটি, এটা হলো জ্বালানি দহনের হার, জ্বালানি দহনের হার, প্রতি সেকেন্ডে কী পরিমাণ জ্বালানি নির্গত হচ্ছে বা দহিত হচ্ছে। এখন দেখো ভরবেগের সূত্র যদি আমরা দেখি, ভরবেগের দেখো, রকেটের ভর হচ্ছে এম, রকেটটা যাচ্ছে সামনের দিকে ভিআর বেগে, দেখো রকেটটা সামনের দিকে যাচ্ছে, জ্বালানিটা পেছনের দিকে যাচ্ছে। তাহলে এখানে নিউটনের তৃতীয় সূত্র ব্যবহার করা হচ্ছে, পেছনের দিকে জ্বালানি যাচ্ছে, উপরের দিকে নিচের দিকে জ্বালানি যাচ্ছে, উপর দিকে রকেট যাচ্ছে। তাহলে ভরবেগের নিত্যতার সূত্র আমরা যদি ব্যবহার করি, ভরবেগের নিত্যতার সূত্র আমরা জানি যে টোটাল ভরবেগের পরিমাণটা শূন্য। তাহলে এখানে ভরবেগের নিত্যতার সূত্র যে ব্যবহার করি, রকেটটা সামনে যাচ্ছে, জ্বালানিটা কতটুকু ডেল এম পরিমাণ, এটা কোথায় যাচ্ছে, এটা পেছনের দিকে যাচ্ছে, তাহলে এটা ভিজি। তাহলে এখান থেকে যদি ভিআর এর মানটা বসাই, তাহলে এখানে হবে ডেল এম নিচে ক্যাপিটাল এম রকেটের ভর সাথে ভিজি। তাহলে এখান থেকে এই মানটা ভিআরটা মানটা এখান থেকে এই মানটা পেতে পারি, ভিআর এর সাথে সম্পর্ক। এবার রকেটের ত্বরণ যদি আমরা দেখি, রকেটের ত্বরণটা হলো এ আর, রকেট অ্যাক্সেলারেশন এ আর, এ আরটা কি, বেগের সরি ভিআর ডিভাইড বাই ডেলটি, অর্থাৎ ডেলটি সময়ে বেগটা কত, কারণ রকেটটা স্থির অবস্থা থেকে এইটা নিয়ে যাত্রা শুরু করলো, রকেট কিন্তু ত্বরণে যাত্রা শুরু করে। তাহলে আগে বেগ ছিল শূন্য, ডেলটি সময় পরে এই বেগ পেল, তাহলে ভিআর মাইনাস শূন্য ডিভাইড বাই ডেলটি, এই মানটা যদি আমরা দেখি, তাহলে এখান থেকে ভিআর মানটা যদি এটা বসিয়ে দিই, তাহলে এই মানটা যদি বসিয়ে দিই, ফাইনালি আসে 1/m ডেল এম বাই ডেলটি ভিজি। এটা হলো রকেটের ত্বরণ। তাহলে এক্ষেত্রে রকেটের ত্বরণের রাশিমালা। এখন যদি অভিকর্ষীয় ত্বরণ কোন দিকে কাজ করে, অভিকর্ষীয় ত্বরণ নিচের দিকে কাজ করে, তাহলে অভিকর্ষীয় ত্বরণ বাধা দিচ্ছে, তাহলে প্রকৃত ত্বরণটা কত হবে, প্রকৃত যদি ত্বরণটা দেখি, মানে এইটা হলো ক্যালকুলেশন ত্বরণ, প্রকৃত ত্বরণ এ আর প্রাইম যদি দেখি, এ আর মাইনাস জি, যেটা তো বাধা দিচ্ছে, তাহলে এটা থেকে মাইনাস বাদ দিলে এই মানটা আমরা পাচ্ছি। এইভাবে আমরা রকেটের ত্বরণটা নির্ণয় করতে পারি। এখন ভরবেগের নিত্যতা সূত্র, ধরো একটা বন্দুকের গুলি, এটা একটা বন্দুক, এখানে একটা বন্দুক, তাহলে বন্দুকের ভর যদি এম হয়, এই গুলিটা যদি এদিকে বন্দুকের ভেতরে একটা স্প্রিং থাকে, স্প্রিংটা এটাকে যদি আঘাত করে, এটা ভি বেগে চলে, গুলির ভর যদি এম হয়, তাহলে দেখা যাচ্ছে বন্দুকটা গুলিটাকে আঘাত করার পরে বন্দুকটা পেছনের দিকে চলে যায়।
গুলিটা সামনের দিকে যাবে, বন্দুকটা পেছনের দিকে যাবে। তাহলে বন্দুকের যদি পেছনের দিকে বেগ ভি হয়, তাহলে এম ভি ইকুয়াল হচ্ছে স্মল এম ভি। এটা হলো পরম মানের সূত্র। যদি একটা ভেক্টর চিহ্ন দিই, এটা ক্যাপিটাল ভি, এটা যদি ভেক্টর চিহ্ন দিই, এখানে একটা মাইনাস চিহ্ন দিতে হবে, যেহেতু ভরবেগ একটা ভেক্টর রাশি। এটা হলো নিউটনের তৃতীয় সূত্র। তাহলে নিউটনের তৃতীয় সূত্রের একটা ব্যবহার দেখলাম আমরা রকেটের গতি। তাহলে রকেটের গতি নিউটনের তৃতীয় সূত্র। কিন্তু বিমানের গতি বা ডুবোজাহাজ, এদের গতি কিন্তু নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী চলে না। এদের গতিটা হচ্ছে বার্নৌলির সমীকরণ। আবার বলছি, বিমান, জাহাজ, নৌকা, এর হলো বার্নৌলির সমীকরণ। বার্নৌলি যে সূত্র বা সমীকরণ আবিষ্কার করেছেন, সেই সমীকরণে যে বিমানের গতি, বিমান, জাহাজ, এগুলো বার্নৌলির সমীকরণ অনুযায়ী চলে। কিন্তু রকেটের গতি, এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী। এটা গেল। এবার দেখো, দুইটা বস্তু যদি আমরা দেখি, ধরো এখানে একটা বস্তু, আমরা ভরবেগের সূত্রগুলো আরেকটু দেখি। ধরো এখানে বস্তু, এটা ধরো m1 ভরের বস্তু, এটা e1 বেগে চলছিল সামনের দিকে। এখানে m2 ভরের বস্তু, এটা u2 বেগে চলছিল সামনের দিকে। দুইটা যদি সংঘর্ষে লিপ্ত হয়, সংঘর্ষে লিপ্ত কী ঘটবে? সংঘর্ষে লিপ্ত হলে কী হতে পারে? সংঘর্ষের পরে দুইটা বস্তু একসাথে জোড়া লেগে সামনে চলতে পারে। এটা ধরো m1 এক নম্বর বস্তু, এটা 2 নম্বর বস্তু। 1 নম্বর কন্ডিশন করতে পারি কি? এটা হতে পারে। বি কন্ডিশন হতে পারে কি? এই বস্তুটা ধাক্কা লেগে সামনের দিকে চলে যেতে পারে, আর এই বস্তুটা পেছনের দিকেও আসতে পারে, এই বস্তুটা পেছনে চলে আসতে পারে। 3 নম্বর কি কন্ডিশন হতে পারে? এই বস্তুটা সামনের দিকে চলে যেতে পারে, এই বস্তুটার সামনে যাবে ধাক্কার পরে, কিন্তু এটার বেগটা, এখানে যদি u1টা বেশি হয় u2-র চেয়ে, তখনই কিন্তু সংঘর্ষ হবে, তাছাড়া কিন্তু সংঘর্ষ হবে না। তাহলে দেখো, এটা যদি একই বেগে চলে, এটা কমন একটা বেগে চললো, আর এটা যদি ভিন্ন ভিন্ন বেগে চলে, তাহলে এটা ধরলাম আমরা v1 বেগে চললো, এটা v2 বেগে চললো, কিন্তু বেগের দিক থেকে যদি এটা কিন্তু নেগেটিভ মান চলে আসবে। আবার এরকম হতে পারে, এটা বলছিলাম v2টা নেগেটিভ মান চলে আসবে। এটা যদি আমরা বলি এটা v2 বেগে চলছে, এটা v1 বেগে চলছে, তাহলে দুইটাই কিন্তু একই দিকে যাচ্ছে, এরকম কন্ডিশন হতে পারে। তাহলে এই যে সংঘর্ষের পরে এই ঘটনাগুলো ঘটতে থাকে, তাহলে আমরা আলোচনা করছি সংঘর্ষ। তাহলে সংঘর্ষে আমরা দেখলাম যে এই ঘটনাগুলো ঘটতে পারে। তাহলে এই ঘটনা, সংঘর্ষে সবসময় ভরবেগের নিত্যতা সূত্র মেনে চলে। সংঘর্ষের আগে ভরবেগ এবং সংঘর্ষের পরে ভরবেগ সব সময় সমান থাকবে। কেমন এটা? m1 u1, m2 u2, m1 v1, m2 v2, এটা কমন সূত্রটা মেনে চলবে সংঘর্ষের আগে পরে। এখন সংঘর্ষের আগে পরে কমন সূত্র মানবি, 1 2 3 তিনটা ক্ষেত্রেই মানবে। কিন্তু এই সংঘর্ষে যদি এমন হয়, প্রথমটার এই অংশের জন্য, এটা ধর গতিশক্তি k1, এটা k2 আদি গতিশক্তি, তাহলে প্রথমটার গতিশক্তি, দ্বিতীয়টার গতিশক্তি, এবং ফাইনালি সংঘর্ষের পরে প্রথমটার গতিশক্তি, দ্বিতীয়টার গতিশক্তি, এই দুইটা যদি সমান হয়, কেবল এই শর্ত যদি মানে, তাহলে এটার একটা স্পেশাল নাম আছে। এটার নাম হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষের একটা শর্ত দেখলাম, সংঘর্ষের আগে এবং পরে যদি বস্তু দুটির গতিশক্তি একই থাকে, তাহলে গতিশক্তি একই থাকে মানে গতিশক্তির নিত্যতার সূত্র মেনে চলা। যদি গতিশক্তির নিত্যতার সূত্র মেনে চলে, তাহলে তাকে বলবো আমরা স্থিতিস্থাপক সংঘর্ষ। আর যদি গতিশক্তির নিত্যতার সূত্র না মেনে চলে, অর্থাৎ এই পাশ আর এই পাশ যদি সমান না হয়, তখন তাকে বলবো অস্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে সংঘর্ষ দুই প্রকার, একটা হলো স্থিতিস্থাপক সংঘর্ষ, আর একটা হলো অস্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে এটার প্রমাণ করব কিভাবে? গতিশক্তির নিত্যতার সূত্র থেকে। যদি সংঘর্ষের আগে মোট গতিশক্তি, সংঘর্ষের পরে মোট গতিশক্তি একই থাকে, তাহলে স্থিতিস্থাপক, আর না হলে অস্থিতিস্থাপক। তাহলে সংঘর্ষের প্রকারভেদ আমরা দেখলাম এখানে। কিন্তু দুইটা সংঘর্ষই কিন্তু ভরবেগের নিত্যতার সূত্র মেনে চলবে।
এটা একটা কমন রাশি, ভরবেগের নিত্যতা সূত্র মেনে চলা। এখন যদি আমরা এটার একটা অ্যাপ্লিকেশন দেখি, একটা অ্যাপ্লিকেশন যদি দেখি যে দুইটা বস্তুর সংঘর্ষ এটা কিভাবে ঘটলো। ধরো M1 এটা ভর ধরো 2 কেজি, M2 ভর এটা ধরো 1 কেজি, V1টা এটা ধরো 10 মিটার/সেকেন্ড, V1টা ধরে নিলাম 10 মিটার/সেকেন্ড, এটা ধরো উত্তর দিকে। V2টা আমরা ধরে নিলাম 3 মিটার/সেকেন্ড, এটা উত্তর দিকে। এবং সংঘর্ষের পরে, সরি এটা U1 ধরি, U1 আর U2 দুইটা রাদিবেগ। সংঘর্ষের পরে V2টা হয়ে গেল 4 মিটার/সেকেন্ড, উত্তর দিকে। তাহলে প্রশ্ন 1 নম্বর হচ্ছে V1 এর মান কত। 2 নম্বর হচ্ছে প্রকৃতি কি। প্রকৃতি মানে সংঘর্ষের প্রকৃতি। তাহলে প্রথমটা হচ্ছে V2 মান কত, 2 নম্বর হচ্ছে সংঘর্ষের প্রকৃতি কি, অর্থাৎ কোন টাইপের সংঘর্ষ। 3 নম্বর আর একটা প্রশ্ন আমরা রাখি। 3 নম্বর প্রশ্নটা ধরি যে বস্তুটা যদি সংঘর্ষের পর যদি প্রথম বস্তু এবং দ্বিতীয় বস্তু, ধরো সংঘর্ষের পর প্রথম বস্তু এবং দ্বিতীয় বস্তু একসাথে ভি বেগে সামনের দিকে অগ্রসর হচ্ছে, ভি বেগে সামনের দিকে অগ্রসর হলে তাহলে ভি এর মান কত হবে, বা বললো ভি এর মান V2 এর চেয়ে বেশি হবে, পূর্বের V2 এর চেয়ে বেশি হবে, গাণিতিক যুক্তি সহকারে দেখাও। সংঘর্ষের পর যদি বস্তু সংযুক্ত অবস্থায় চলে সেক্ষেত্রে V2 এর মান ভি এর মান V2 এর চেয়ে বেশি হবে, গাণিতিক যুক্তি সহকারে দেখাও। তাহলে সংঘর্ষে আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।